প্লিজ ভাই একটু প্লিজ চুপ করেন, প্লিজ ভাই চুপ করেন। সব হাতে আমার প্লিজ চুপ করেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্র প্রণয়ন বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাতে বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম, বাম মঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি সহ জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রায় সকল শক্তি এবং রাজনৈতিক দল উপস্থিত ছিলেন। এই বৈঠকে জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্র প্রণয়নের ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয়েছে। সবাই বলেছেন এই ধরনের একটা ঘোষণাপত্র দরকার আছে, তবে এখানে অনেক সাজেশন এসেছে। মোটা দাগে বলে এই সাজেশনগুলোর মধ্যে ছিল এই ঘোষণাপত্রে সবার অবদান ঠিক মতো করে বলতে হবে এবং এই ঘোষণাপত্রের ধারাবাহিকতা ঠিক মতো উল্লেখ করতে হবে। এই ঘোষণাপত্রের নেচারটা কি হবে, এটা পলিটিক্যাল বা রাজনৈতিক পলিটিক্যাল নেচার বা লিগাল নেচারটা কি হবে সেটা স্পষ্ট করতে হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে, এই ঘোষণাপত্রটা আরো বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরো ইন্টেন্সিভ, আরো অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে, তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কাল বিলম্ব না হয়, অযথা সময় ক্ষেপণ না হয়। তো সবাই একমত পোষণ করেছেন সবার ঐক্যমতের ভিত্তিতে আরো নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত। আমি সবাই আশাবাদ ব্যক্ত করেছেন যে এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হব এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থানকালে যে অটুট জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট গণহত্যাকারী সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, সেই ঐক্যের একটা ন্যারেটিভ সবাই ঐক্যবদ্ধভাবেই প্রণয়ন করতে পারব, এই আশাবাদ ব্যক্ত করে আজকে সভা শেষ হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। কোনো সময়সীমা তো ঠিক হয়নি, আমরা দুইটা কোশ্চেন নিব। আপনাকে আপনারা যেটা সময়সীমা বলেছেন, সকল রাজনৈতিক দল এবং ছাত্রদের সংগঠন যারা অংশ নিয়েছে এখানে প্রায় সকলেই বলেছেন যে এই ঐক্যমত পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময় লাগুক সেই সময় যেন নেওয়া হয়, তাড়াহুড়া যেন না করা হয়, আবার অযথা কাল ক্ষেপণও যেন না করা হয়। কয়েকজন প্রস্তাব করেছেন যে এই লক্ষ্যে সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয়। এই ধরনের প্রস্তাব আসছে, আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। আপনি প্লিজ এই ঘোষণাপত্র দিতে গিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত ধরে রাখা যাচ্ছে কিনা, না অনৈক্য সৃষ্টি হচ্ছে বা দূরত্ব তৈরি হচ্ছে কিনা? রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম দূরত্ব সৃষ্টি হয় নাই, শুধুমাত্র প্রসেস নিয়ে কি পদ্ধতিতে আলোচনা করা হবে সেটা নিয়ে বিভিন্ন রকম মতামত এসছে। বিভিন্ন রকম মতামতকে আমরা স্বাগত জানাই এবং আমরা কোথাও এতে অনৈক্যের সুর দেখি না, বরং আরো সবাই মিলে সমন্বিতভাবে যেন কাজ করা যায়, সবার মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয়, সবাই যেন ফিল করে এই জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্রের মালিকানা তারও আছে, এটার পক্ষে বিভিন্ন মতামত এসছে। আমরা মনে করি এটা আরো সুদৃঢ় ঐক্যের পথে আরো সহায়ক হবে এই মতামত। আপনি করলেন তো, আর কেউ এটা নিয়ে ফার্দার বিভিন্ন রকম আলোচনা হতে পারে, কমিটি হতে পারে, দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে, সেগুলি বিষয়ে আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে আমরা ওনাদের পরামর্শের ভিত্তিতে খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করব। এই মেয়েদের মধ্যে থেকে একটা কোশ্চেন নিব। আপনি কি বলবেন? ওকে, থ্যাংক ইউ।
ভাই এই বোমগুলো ধরতে হবে, কারটা কার? বোমগুলো ধরতে হবে, আমি দূরে আমার লাইন আছে প্লিজ। সব ধরা যাবে না, সব ধরা যাবে না। আপনারা রেডি থাকলে আমরা শুরু করি। আপনারা সবাই জানেন যে আচ্ছা, সবাইকে সালাম, শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন এই জুলাই গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আজকে রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের মধ্যে একটা বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরি করা কিভাবে যাবে। আমরা এখানে অংশ নিয়েছি। আমরা মূলত আজকে কথা বলেছি যে এই জুলাই ঘোষণাপত্র যেটা তৈরি হতে পারে এটার ভিতরে, কেননা এই ঘোষণাপত্রকে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জন আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে এবং গণ অভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশের যে নির্দেশনা দেয় সেই বিষয়গুলো দলিলে সন্নিবেশিত হতে পারে। তবে সেটার একটা পদ্ধতিগত দিক কি হবে, কিভাবে এই দলিলটি তৈরি হবে, সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। আশা করি সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকার একটা কর্মপন্থা ঠিক করবেন। আমরা প্রথমেই বলেছি যে এটা তাড়াহুড়া করে জনতন প্রক্রিয়া যাতে কোনোভাবে এটা তৈরি না হয়। এখানে সরকারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার একটা ঘোষণাপত্র তৈরির জন্য। এবং এইটা আসলে কি হবে, এটা প্রোক্লামেশন, ডিক্লারেশন, কিংবা এর আইনি দিক কি, কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কি, আইন, এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্যের জায়গা থেকে তৈরি হতে হবে। এবং আমরা পদ্ধতিগতভাবে বলেছি যে এখানে একটি সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি করা দরকার। সেই ড্রাফট কমিটি এই ড্রাফটিং এর দায়িত্বের জায়গায় থাকবেন এবং রাজনৈতিক দল সহ সকল শ্রেণী পেশার অংশীজনদের, শিক্ষার্থীরা তো থাকবেই, তাদের সকলের মতামতকে যুক্ত করে এটা প্রয়োজনীয় সময় নিয়ে এই যে দলিলটি এটা তৈরি করতে হবে। কারণ এটা একটা ঐতিহাসিক দলিল, এটা ভবিষ্যতে হয়তো আমাদের একটা পলিটিক্যাল রেফারেন্স কিংবা রাজনৈতিক একটা সূত্র হিসেবে সবসময় আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। কাজেই সেইভাবে এটা যাতে তৈরি হয়, সকলের অংশগ্রহণ থাকে, সকলের মতামতের গুরুত্ব হয়, সবাই মিলে একটা আপনার জাতীয় ঐক্যমত্যের, অর্থাৎ আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে যে ঐক্যমত্য তৈরি হয়েছিল 5ই আগস্টে, সেই ঐক্যমত্যের প্রকাশ হিসেবে এটা সামনে আসে। সেইভাবে আমরা দলিলটি তৈরি করার জন্য পদ্ধতিগত জায়গা প্রস্তাব করেছি এবং এই পদ্ধতিগত জায়গাগুলোই সরকারের দিক থেকে বলা হয়েছে যে তারা এটা গুরুত্বের সাথে নিয়েছেন এবং এই পদ্ধতিগুলোই তারা বাস্তবায়ন ভবিষ্যতে করবেন। সভা আহ্বান থেকে শুরু করে যেভাবে আসলে এজেন্ডা নির্ধারণ করে প্রয়োজনীয় সময় নিয়ে সভা আহ্বান এবং সময় অনুযায়ী সময় নিয়ে আলোচনা, সেই বিষয়গুলো যাতে ভবিষ্যতে গুরুত্ব পায় এবং সেই দিকটুকু আমরা গুরুত্বের সাথে তুলে ধরেছি। ঠিক আছে, ছবি তুলেন, ছবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু পিছনের দিকে যেতে হবে। হবে শুরু করবো। আমাদের কাছে সবচাইতে জরুরি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা এবং ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি
রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সেই প্রচেষ্টার কারণে আমরা এই সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে জড়িত ছিল এবং আমাদের সাথে ছিল, তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যে কোনো বক্তব্য আমরা দিতে চাই। এখন যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন, আমরা এসেছিলাম, কথা বলেছি। আমরা আমাদের পরামর্শ যা দরকার রাষ্ট্র পরিচালনা হিসাবে এবং বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত আমাদের দেয়া প্রয়োজন সেটা আমরা দিয়েছি। ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন। তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয়, সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি, কিন্তু সেটা প্রণয়ন করতে যেয়ে যাতে সব সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়, আলোচনা করা হয়, সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি এবং সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি সেই বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সেই হিসাবে পদক্ষেপ নেন, যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো রকমের ফাটল সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যাতে কোনো রকমের বিভ্রান্ত সৃষ্টি না হয়, সেগুলো আলাপ হয়েছে। আমরা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছি, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলিল প্রণয়নের বিষয়ে ইত্যাদি বিষয়ে আমরা কথা বলেছি। এই খসড়া নিয়ে আপত্তি আছে কিনা, মানে কোন জায়গায়? ধন্যবাদ। দরকার নাই রে ভাই, যে বলবেন সে আসেন। আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুফতি ফখরুল ইসলাম মহাসচিব, বাংলাদেশ খেলাফত আন্দোলন। আমরা বর্তমান সরকারের সমস্ত কার্যকলাপের সাথে আমরা যাইনি। টোটাল ঘোষণাপত্রের বডির সাবজেক্ট ম্যাটার নিয়ে আমরা কথায় যাইনি। এর কাঠামোগত, দর্শনগত, এটা শেপ কি হবে, কি প্রক্রিয়া, এটাকে চূড়ান্ত পর্যায়ে যাওয়া যাবে, কেবল এগুলোই নিয়ে আলোচনা হয়েছে। নিশ্চয়ই প্রাথমিক পর্যায়ে একটা উদ্যোগ তো সফল হলো, যেহেতু সবাই ঐক্যমত হয়েছে ঘোষণাপত্রের ব্যাপারে। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ সাকসেস। সেটা ওনারা দাওয়াত কতজনকে পৌঁছিয়েছেন, কে পেয়েছেন, কে আসেননি, সকলকে দিয়েছেন কিনা সে জবাব তো সরকার দিতে পারবে। আর ওখানে এই ব্যাপারে কোনো ব্রিফ করা হয়নি। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা বিগত দিনে যারা 15-16 বছর বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, বিশেষভাবে 2013 সালের শাপলা চত্বরের আন্দোলন, 2021 সালে আলেমদেরকে ব্যাপকভাবে যে নির্যাতন করা হয়েছে, এই সব হিস্টোরি আন্দোলনের ধারাবাহিকতা 13 থেকে নিয়ে
2024 পর্যন্ত সবকিছু সংযুক্ত করার দাবি আমরা জানিয়েছি। আমরা ঘোষণাপত্রের সাথে ঐক্যমত পোষণ করেছি। আশা করি সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র প্রকাশ করবে। সাংবাদিক বন্ধুগণ, আমি মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ, সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর। আমার রাজনৈতিক পরিচয় হলো আমি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহসভাপতি। আমি মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমি ঢাকা মহানগর সভাপতি। আজকে প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান করেছিলেন জুলাই আগস্টের অভ্যুত্থানের ব্যাপারে একটি ঘোষণাপত্রের জন্য। সেই ঘোষণাপত্রের খসড়া আমরা দেখেছি। সেই জায়গার ভিতরে আমরা একটা জিনিস ওখানে বলে এসেছি, অনেকগুলি যেহেতু বলে অনেক বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই জায়গায় আরেকটা যেহেতু সংযোগ করে 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে, সেই কথা আমরা বলেছি। 2021 সালে পাখির মতো গুলি করে ওলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে। হাজার হাজার ওলামায়ে কেরামকে গ্রেফতার করে বৎসরের পর বৎসর জেলখানায় বিনা বিচার আটক রাখা হয়েছে, সেটাকেও এখানে উল্লেখ থাকতে হবে। 3 নম্বর কথা বলেছি, জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে বিপ্লবী সরকার, আমরা এই সরকারের 5 মাসের কার্যক্রমে বিপ্লবের কিছুই দেখি নাই। সুতরাং সরকার বিপ্লবী হবে, পরাজিত শক্তির দূষর এবং তাদের সহযোগী যে যেখানে আছে প্রত্যেককেই ধরে বিচারের কাঠগড়ায় খাড়া করতে হবে। এবং আগামী নির্বাচনে পরাজিত শক্তি এবং তাদের সহযোগী কেউ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দেশ গঠন করার জন্য যে ঘোষণাপত্র দেওয়া হবে, এই ঘোষণাপত্র যাতে ঐক্যবদ্ধভাবে হয়, ঘোষণাপত্রের দ্বারা যাতে আবার অনৈক্যের সৃষ্টি না হয়, সেই কথাটুকু আমরা বলেছি। আমি ডক্টর আহমদ আব্দুল কাদের, মহাসচিব খেলাফত মজলিস। আমরা আজকের এই সমাবেশে, এই সভাতে আমাদের ডেকেছিল ঘোষণাপত্রের ব্যাপারে আলোচনা করার জন্য। সবাই বিভিন্ন পরামর্শ দিয়েছে। আমরা বলেছি ঘোষণাপত্র হবে, ঐক্যবদ্ধ হতে হবে, ঘোষণাপত্রের নামে তো ঐক্য সৃষ্টি না হয়, এই জন্য আমরা কিছু পরামর্শ দিয়েছি, কিছু কথা বলেছি। যে ডকুমেন্টে দেওয়া হয়েছে আমাদের কাছে, আমরা বলেছি ডকুমেন্টে কিছু ভুল ত্রুটি আছে, এগুলো সংশোধন করতে হবে। বিশেষ করে সংবিধানের প্রশ্ন তোলা, তারা বলছে এই সংবিধান ইয়ের জন্য মানে সম্পূর্ণ ব্যর্থ। আমরা এটা মনে করি না। সংবিধানে খারাপ ভালো সব মিলিয়ে সংবিধান আছে। এই সংবিধানের মূলত মুক্তিযুদ্ধের মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, বিচার, এগুলো প্রতিফলিত হয় নাই এবং পরবর্তী সময় এগুলো মোটি সমাজে থাকে নাই। আমরা বলেছি এই কারণে এই সংবিধানকে সংশোধন করতে হবে, বাতিল করার প্রয়োজন নাই। আমরা এটা বলেছি বাতিল করা, সংসদ সংস্কার করতে হবে। আমরা বলেছি আমরা বলেছি যে এই সংবিধানের এই ঘোষণাপত্রে আলেমুলামাদের ভূমিকা, শাপলা চত্বর বিডিআর হত্যা, এই বিষয়ে কোনো আলোচনা আসে নাই। আমরা যদি উল্লেখ করতে হবে, তাতে আমরা এটাও বলেছি যে এই ঘোষণাপত্র ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, যাতে করে এই ঘোষণাপত্র করতে গিয়ে তৈরি না হয়। বিশেষ করে এই ঘোষণাপত্রে এমন কিছু লেখা না হয় যাতে করে এখন বর্তমানে যে দল যারা আছে, তারা ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদের আঘাত না লাগে, এটা আমরা বলেছি। এই সমস্ত কথা বলে আমরা বলেছি আমরা নীতিগতভাবে ঘোষণাপত্র করার প্রয়োজন মনে করি। তবে ঘোষণাপত্র ঐক্যবদ্ধভাবে প্রয়োজনীয় কমিটি করে এটা করা উচিত, যাতে করে সবাই একমত হতে পারে, একে আন্দোলনে ঐক্য তৈরি হয়, অনৈক্য তৈরি না হয়। ধন্যবাদ। আমার নাম হচ্ছে ডক্টর আহমদ আব্দুল কাদের, মহাসচিব
খেলাফত মজলিস। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আরেকজন আছেন আল্লাহ না আপনারা জানেন যে আজকে মাননীয় উপদেষ্টা ঘোষণাপত্র বিপ্লব এর ঘোষণা উপলক্ষে একটি সর্বদলীয় রাজনৈতিক দলের সভা আহ্বান করেছিলেন। অন্যান্য দলের সাথে আমন্ত্রিত হয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা 4 সদস্য বিশিষ্ট টিম এসেছিলাম। সেখানে আমাদের দলের সেক্রেটারি জেনারেল উপস্থিত ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক সংসদ সদস্য। তিনি এখন আপনাদের সামনে ব্রিফ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে জুলাই অভ্যুত্থানের উপরে একটা জুলাই ডিক্লারেশন বা জুলাই ঘোষণাপত্র রচনা করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দল সমূহকে একটা মত বিনিময়ের জন্য সর্বদলীয় বৈঠক আজকে আহ্বান করা হয়েছিল। বাংলাদেশ জামায়াত ইসলামী পক্ষ থেকে আমরা আজকে এই সর্বদলীয় বৈঠকে যোগদান করেছিলাম। আমরা 4 সদস্যের প্রতিনিধি এখানে অংশ নিয়েছি। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আমরা আজকের এই সর্বদলীয় বৈঠকে আমরা আমাদের মতামত পেশ করেছি। বৈঠকের উদ্দেশ্য ছিল সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সকলকে স্বাগত জানিয়েছেন এবং এই ঘোষণাপত্রের ঐক্যমত হয়ে জাতীয় ঐক্যের চেতনাকে দৃঢ় রাখার প্রয়োজনে এই ঘোষণাপত্রের ব্যাপারে জাতীয় নেতৃবৃন্দের মতামত আহ্বান করেছিলেন। সেখানে উপস্থিত রাজনৈতিক দল এবং ব্যক্তিত্বের পক্ষ থেকে তারা সুচিন্তিত মতামত পেশ করেছেন, আমরা আমাদের মতামত পেশ করেছি। যদি আমরা মোটা দাগে কনসাইজ করে আজকের বৈঠক সম্পর্কে বলতে চাই, তাহলে প্রথম কথা হলো যে উপস্থিত সকল রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের চেতনা এবং এই জাতীয় ঐক্য ধারণ করে স্বাধীনতার পূর্বাপর এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিধারাকে একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক, এ ব্যাপারে সকল দল আমরা একমত হয়েছি। এটা হল প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, এই ঘোষণাপত্র চূড়ান্ত করার জন্য 2 দিন আগ থেকে সরকারের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা রাজনৈতিক দলের কাছে যে ঘোষণাপত্রের খসড়া পেশ করেছিলেন, সেই খসড়াগুলো সবাই সময় মতো পায়নি। যারা পেয়েছেন তারা একেবারে অল্প সময় হাতে করে পেয়েছেন, দলীয় ফোরামে আলোচনা করার সুযোগ পাননি। সেজন্য সুনির্দিষ্টভাবে ঘোষণাপত্রের সেই খসড়ার উপরে একেবারে সাবজেক্ট টু সাবজেক্ট আলোচনা করার পরিবেশ এবং সুযোগ আজকে ছিল না। সংস্কার এবং ঘোষণাপত্র ইত্যাদি বিষয়ে টোটাল কাঠামোগত ব্যাপারে, তার থিমের ব্যাপারে, দর্শনগত ব্যাপারে এর হোমওয়ার্ক কিভাবে হওয়া উচিত, কেন এটার প্রয়োজন হলো, এই সমস্ত সামগ্রিক কিছু আলোচনায় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে। আমরা পরামর্শ দিয়েছি যে সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার। এবং অনেক মৌলিক জিনিস এই কাঠামোর মধ্য থেকে বাদ পড়েছে। বাংলাদেশে ইসলামী শক্তি একটি বিশাল ইসলামী শক্তি। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের যে অসাধারণ ত্যাগ, বহু মানুষকে শহীদ করা হয়েছে, নিরীহ নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রস ফায়ারে নেওয়া হয়েছে। এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোর মধ্যে স্থান পায়নি। আমরা আয়না ঘরে গুম করা হয়েছে এবং অনেক মৌলিক জিনিস এই ইতিহাস থেকে যেন বাদ না পড়ে যায়, সে ব্যাপারে আমরা সরকারের দৃষ্টিতে আমরা এনেছি অনেক কথা। এবং আমরা বলেছি যে একটা প্রসেস, একটা প্রক্রিয়া এমন হওয়া দরকার
যেন রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডার এখানে মতামত দিতে পারেন। সরকারের পক্ষ থেকে একজন মাননীয় উপদেষ্টা দায়িত্ব নিয়ে এটা বলেছেন যে আপনাদের সকলের কথা আমরা ধৈর্যের সাথে শুনেছি এবং আজকের এই আলোচনাটা একটা প্রাথমিক আলোচনা হলো এবং খবর পাওয়া, ঘোষণাপত্রের কপি পাওয়া, মিটিংয়ে উপস্থিত হওয়া ইত্যাদি বিষয়ে যে কিছু অসংলগ্নতা এবং কিছু যে ব্যতিক্রম, কিছু ভুল ত্রুটি, কিছু গ্যাপ হয়েছে, এটা ওখানে অনেকেই তুলে ধরেছেন। সরকারের পক্ষ থেকে মাননীয় একজন উপদেষ্টা এটা স্বীকার করেছেন যে সময়ের সীমাবদ্ধতার কারণে আমাদের অনেকটা তাড়াহুড়োর কারণে আমাদের কিছু গ্যাপ হয়েছে। তো আজকে এই বৈঠকটা প্রাথমিক বৈঠক। আজকে আপনারা যে মূল্যবান মতামত দিলেন, এটাকে কনসাইজ করে আমরা আবার আপনাদের সেকেন্ড ফেজে আপনাদের সঙ্গে মত বিনিময়ের জন্য আপনাদেরকে আমরা আহ্বান করব। তখন সকলের মতামতের ভিত্তিতে জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয়, এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশ, এই নতুন স্বাধীনতার যে রাজনৈতিক চেতনা, যে ঐক্য, এটা যেন আমরা ধরে রাখতে পারি, ঘোষণাপত্রটা তার মধ্যে যেন প্রতিফলন ঘটে। এইভাবেই দ্বিতীয় ফেজে আবার সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করা হবে এবং ঘোষণাপত্র একটা প্রস্তুত করা হবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি সেই আহ্বান পেলে জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে নতুন বাংলাদেশ নির্মাণে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, এমন আহ্বান পেলে জামাত ইসলামী সরকারের এই কাজেও সহযোগিতা করতে প্রস্তুত আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। সুন্দর মঞ্চ করছেন তো, একটু ঢাকা দিলে পরে যাও, আস্তে 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 আস্তে। আজকে আপনাদের সামনে এখন উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। এখন আপনাদের সামনে ব্রিফ করছেন জনাব মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনাদের বাসাকে আজকে সালাম জানাচ্ছি। আজকে প্রধান উপদেষ্টা এবং সঙ্গে দলের ভিডিও যারা নেওয়া তারা নাকি নেট না, আমরা যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলো ভূমিকা রেখেছে তারা ছিল এবং ছাত্রদের প্রতিনিধি ছিল, সবাইকে নিয়ে আজকে প্রধান উপদেষ্টা তিনি চমৎকারভাবে একটি বিষয় উপস্থাপন করেছেন। অনেক নেতৃবৃন্দ বলেছেন, আমি সেদিকে যেতে চাই না। আমি ব্যক্তিগতভাবে আমি একটি প্রশ্ন রেখেছিলাম যে প্রধান উপদেষ্টা তার উদ্বোধনী বক্তব্যে বলেছিলেন যে ছাত্রদের পক্ষ থেকে 31শে ডিসেম্বর ঘোষণাপত্র ডিক্লারের জন্য একটি প্রোগ্রাম করা হয়েছে, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি বলেছি যে আমিও যাবো না, তোমরা এই ঘোষণাপত্র ডিক্লার করতে পারবে না। কারণ হলো এটা করতে হলে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্য লাগবে, জাতীয় ঐক্য লাগবে। এখন আমি এই বিষয়টা আমাদের কাছে একটি বড় প্রশ্ন যে ছাত্ররা কেন এই যে জুলাই বিপ্লব এবং 5ই আগস্টের অভ্যুত্থান এটার একটা ঘোষণাপত্র ডিক্লেয়ার করার জন্য ছাত্রদেরকে কেন আলটিমেটাম দিতে হবে, কেন এই জন্য রাজপথে আন্দোলন করতে হবে? আমি মহামান্য প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে প্রশ্ন রেখেছিলাম, তাহলে কি এই উপদেষ্টা পরিষদ যারা জুলাই বিপ্লবে আত্মত্যাগ করেছে, যারা ঝুঁকি নিয়ে সেখানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের চেতনা কি তারা ধারণ করেন না? কেন এই দাবি আদায়ের জন্য তাদেরকে আলটিমেটাম দিতে হবে? তারপরে আপনাদের উপলব্ধি হবে যে এই ঘোষণাপত্রের জন্য রাজনৈতিক ঐক্য দরকার, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা দরকার। এই বিষয়টা আমি একটি প্রশ্ন রেখেছিলাম। আসলে এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন। আরেকটা বিষয়, উনি উদ্বোধনী বক্তব্য বলেছিলেন প্রধান উপদেষ্টা যে আমি আপনাদেরকে পাশে পেলে শক্তি অনুভব করি, কিন্তু মাঝে মধ্যে আমি আবার একা হয়ে যাই, আমার মধ্যে আমি একাকিত্ব অনুভব করি। তো আমার এখানে একটা প্রশ্ন ছিল যে এই যে আপনি মাঝে মধ্যে শক্তি অনুভব করেন, মাঝে মধ্যে একা হয়ে যান এবং আপনি অসহায় হয়ে যান,
এটা তো ভালো লক্ষণ না। আপনি কেন একা হয়ে যান, কেন আপনি অসহায় অনুভব করেন, এই বিষয়টা গভীরভাবে আপনাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের কেন দূরত্ব তৈরি হচ্ছে, কেন রাজনৈতিক দলগুলোর সাথে সেভাবে সমন্বয় হচ্ছে না? কারণ আমরা তো ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক শক্তি, বাংলাদেশের সকল মানুষ আপনাদেরকে গ্রহণ করেছি, আপনাদেরকে সহযোগিতা করব, এজন্য আমরা কমিটেড, আমরা কমিটমেন্ট দিয়েছি। তারপরেও আপনাদের তো একা অনুভব করার কোনো কারণ নেই। তাহলে নিশ্চয়ই এখানে কোনো দূরত্ব আছে। সেই দূরত্বটা কি, কেন হলো, এবং সেই দূরত্বটা আপনাদের দায়িত্ব হলো এটা গভীরভাবে বিশ্লেষণ করে কমিয়ে আনার চেষ্টা করা। আর নয়তো আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব। আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে। আর ঘোষণাপত্রের ব্যাপারে আমাদের যে কথা ছিল যে আসলে আমাদের বিভিন্ন দল বিভিন্ন মত থাকবেই। একটা ঘোষণাপত্র লিখতে হলে কিছু মৌলিক জায়গায় আমাদের এক হতে হবে। মৌলিক জায়গাটা কি? যেই আকাঙ্ক্ষা নিয়ে, যেই লক্ষ্য নিয়ে জুলাই বিপ্লবে এদেশের ছাত্র তরুণ সমাজ জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন যদি থাকে, সেই মৌলিক বিষয়ে আমাদেরকে এক হতে হবে। তাছাড়া এখানে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আসলে এখানে বিভিন্ন দলের বিভিন্ন মত থাকতেই পারে, বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর বিভিন্ন মত থাকতে পারে। এই জন্য আমরা বলেছি যে এখানে জুলাই বিপ্লবের চেতনা কি ছিল? একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ, যেখানে সকল নাগরিক তাদের অধিকার ফিরে পাবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, দুর্নীতিমুক্ত এবং পেশি মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা হবে, একটি সুষ্ঠু নির্বাচন হবে, টেকসই নির্বাচন হবে, এবং আগামীতে যাতে বিগত দিনের রাজনীতি ফিরে না আসে। সেই বিগত দিনের যে প্রতিহিংসা রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি, দুর্বৃত্তায়ন, দুর্নীতি, এগুলো যাতে আগামীতে ফিরে না আসে। আমার নাম গাজী আতাউর রহমান, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আন্দোলনের মুখপাত্র। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। কত সময় রাখা যাবে? আচ্ছা, শুরু করবো। বলেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা, জাতীয় নাগরিক কমিটির নেতারা এবং ধর্মীয় সংগঠনের কয়েকজন নেতাকে, একই সাথে সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা যারা আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের প্রতিনিধিদের নিয়ে আজকের এই জাতীয় সংলাপ ডেকেছিলেন। সেখানে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে এই ধরনের সংলাপ আহ্বান করার জন্য ধন্যবাদ জানিয়েছি। শুরুতে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটি শুনে আমাদের কাছে অত্যন্ত হতাশ লেগেছে। তিনি বলেছেন যে আপনারা আমাদের কাছে আসলেই আমরা সাহস পাই, যখন আপনারা থাকেন না আমরা একাকিত্ব বোধ করি। এর পিছনে আসলে কি কারণ রয়েছে? তার একটি কারণ আমার কাছে মনে হলো যে প্রধান উপদেষ্টা নিজেই বললেন যে ছাত্ররা হঠাৎ করে আমার কাছে একটি দাবি নিয়ে আসলেন যে জুলাই আগস্ট বিপ্লবের একটি ঘোষণাপত্র প্রকাশ করতে হবে, সেখানে আপনাকে থাকতে হবে। আমি তাদেরকে সাথে সাথে বললাম যে সমস্ত রাজনৈতিক দল এবং বিপ্লবে যারা অংশ নিয়েছে সেই শক্তির সাথে আলাপ আলোচনা ছাড়া আমি এই ধরনের ঘোষণা পাঠ করতে পারবো না। এই কথা শোনার পরে দলের প্রতিনিধি যারা ছিলেন তারা বক্তব্য রেখেছেন। আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি বলেছি, এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কিভাবে সংগঠিত হলো? এটা কোনো পরিকল্পিত আন্দোলন ছিল না, পরিকল্পিত বিপ্লব ছিল না। 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন একটি সফল ছাত্র আন্দোলন, পরবর্তীতে শেখ হাসিনার যে প্রতারণা, তিনি প্রতারণা করে
24 সালে সেই সফল আন্দোলনকে ব্যর্থ করার একটি নস্যাৎ পরিকল্পনা তৈরি করেছিলেন। পরবর্তীতে শিক্ষার্থীরা 2018 সালের যে পরিপত্র সেটি বহালের দাবিতে আন্দোলন শুরু করে। একটা পর্যায়ে যখন শেখ হাসিনার সরকার, পুলিশ, পেটোয়া বাহিনী গুলি করে নির্মমভাবে শিক্ষার্থীদেরকে হত্যা করে, তখন এই আন্দোলন, আমি যেটি বলেছি সেটাই বলছি, এই আন্দোলন তখন একটি রাজনৈতিক সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। সুতরাং এই ঘোষণাপত্রে অবশ্যই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং 24 সালে যে দাবিকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়েছিল সেই দাবি অবশ্যই ঘোষণাপত্রে সংযুক্ত করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা এই দাবি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানিয়েছি এবং একই সাথে আমরা এটি বলেছি যে 18 সালের যে নিরাপদ সড়ক আন্দোলন, সেই নিরাপদ সড়ক আন্দোলনের কমলমতি শিক্ষার্থীরা তারা 24 সালের গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে। সুতরাং নিরাপদ সড়ক আন্দোলনের ভূমিকাও এখানে উল্লেখ থাকতে হবে। আমরা একই সাথে এই প্রস্তাব দিয়েছি, এই যে জুলাই বিপ্লব, এটি একটি ধারাবাহিক আন্দোলনের ফসল। সুতরাং দীর্ঘ 15 বছরের লড়াইয়ে যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুম, খুন, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, একই সাথে এই 15 বছরে যে সকল সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, লেখক গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে, তাদের অবদান স্পষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। শুধুমাত্র 36 দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি, এটি একটি ধারাবাহিক সংগ্রাম ছিল এবং একটা পর্যায়ে গিয়ে হাসিনার পতন নিশ্চিত হয়েছে। সেই দাবি আমরা স্পষ্ট করেছি যে প্রত্যেকটা দল, সংগঠন এবং বিপ্লবে যারা অংশ নিয়েছে, শুধুমাত্র এই 2 মাস বা 1 মাস না, 15 বছর ধরে যারা সংগ্রাম করেছে, সেই সকল সংগঠন এবং দলের প্রত্যেকের অবদান স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এবং এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রায় এই সরকারের সমালোচনা করেছে যে আজকে দুপুর 2টার সময় ঘোষণাপত্র পাঠানো হয়েছে। প্রায় প্রতিটি দল প্রশ্ন করেছে যে এই উদ্যোগ কি আসলে সরকারের পক্ষ থেকে? এই যে ঘোষণাপত্র আপনারা তৈরি করেছেন, এইটা কি সরকার তৈরি করেছে নাকি ছাত্ররা তৈরি করেছে নাকি কোনো বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে? সরকার এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পেশ করেনি। আমরা সর্বশেষ যেটি বলেছি সেটি হলো জাতীয় ঐক্য এবং সংহতি ধরে রাখতে হবে। এবং এই যে অভ্যুত্থানে আপনারা দেখেছেন শেখ হাসিনার পুলিশ বাহিনী যেভাবে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, সেই সকল পুলিশের সদস্য, র্যাবের সদস্য, বিজিবির সদস্য যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং একই সাথে আওয়ামী লীগ যেহেতু গণহত্যা চালিয়েছে, বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, সেই বিষয়ে আমরা স্পষ্ট হয়ে বলেছি। এবং একই সাথে যেহেতু প্রবাসীরা, আপনারা জানেন যে প্রবাসীরা যেভাবে আন্দোলন করেছে তাদের অবদান কিন্তু এইখানে উল্লেখ করা হয়নি, তাদের অবদান স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এবং আলেম সমাজ, মাদ্রাসা শিক্ষার্থীরা এই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে, তাদের বিষয়েও কিন্তু এই ঘোষণাপত্রে যেটি খসড়া তারা গঠন করেছে সেখানে উল্লেখ করা নাই, সেটি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল যেটি বলেছে সেটি হলো যে এটি র্যান্ডমলি আসলে হবে না, সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক উদ্যোগ নিতে হবে। যেমনিভাবে 10টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সুতরাং এই ঘোষণাপত্র তৈরি করার জন্য আরেকটি জাতীয় কমিটি বা একটি জাতীয় কমিশন গঠন করতে হবে। সেই কমিশন প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে বসবে, আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত নেবে। ঘোষণাপত্রের বিষয়ে গণ অধিকার পরিষদ ইতিবাচক। আমরা চাই যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের সঠিক ইতিহাস এই ঘোষণাপত্রে উঠে আসুক। অন্যথায় একপাক্ষিকভাবে যদি ঘোষণাপত্র তৈরি করা হয়, একপাক্ষিক ইতিহাস লিখিত হয়, তাহলে কিন্তু ওই শেখ মুজিবের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস যেমনিভাবে জনগণ ছুঁড়ে ফেলেছে, ঠিক একইভাবে এই 24-এর গণঅভ্যুত্থানের একপাক্ষিক ইতিহাস জনগণ ছুঁড়ে ফেলবে। এই কথাটি আমরা প্রধান উপদেষ্টাকে আমরা সরাসরি জানিয়েছি। সবাইকে ধন্যবাদ। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা।
আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইনিশিয়ালি জুলাই প্রোক্লামেশনের একটা ঘোষণা এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে কয়েক মাস আগে। এর পরবর্তীতে গত ডিসেম্বরে আপনারা দেখেছেন যে একটা টাইম দিয়ে 31শে ডিসেম্বরের ভিতরে একটা প্রোক্লামেশন গণ অভ্যুত্থানের ফরমান ঘোষণা করা হবে, এই মর্মে একটা ঘোষণা এসেছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের অথবা সরকারের না, এই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকার এটাকে ওন করেছে এবং রাইটলি করেছেন এবং তারা বলেছেন সবার সাথে পরামর্শ করে তারা করবেন। এটার অংশ হিসেবে আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম একটা ড্রাফট পাঠিয়েছেন, বাংলা ইংরেজিতে পাঠিয়েছিলেন একটা, এবং রিসেন্টলি একটা বাংলা ড্রাফট পাঠিয়েছেন যে এইখানে ঘোষণাপত্রে কি কি থাকতে পারে। এটার ব্যাপারে আমরা 2-3 দিন আগে আমাদেরকে পাঠিয়েছেন, সম্ভবত 2 দিন আগে, এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা রিটেন পরামর্শ দিয়েছি তাকে যে এই বিষয়গুলো আলোচনাতে আসতে পারে। এর বাইরে হচ্ছে আমরা প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাচ্ছি যে এইরকম একটা ঐতিহাসিক দলিল তৈরি করবার ক্ষেত্রে তারা যে এই দায়িত্বটা নিয়েছেন। আজকের আলোচনার সারমর্ম হচ্ছে এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি যে শব্দে শব্দে সবকিছু আমাদের সব দলের একমত হওয়াটা কঠিন এবং প্রয়োজনও নাই। আমাদের যেটা একমত হওয়া দরকার এটা হচ্ছে প্রক্রিয়াটা একমত হওয়া দরকার, যে কোন প্রসেস ফলো করে এই ঘোষণাপত্রটা অথবা এই গণ অভ্যুত্থানের ফরমান লিখিত হবে এবং সকল দল এটাকে সম্মতির ভিত্তিতে অ্যাকসেপ্ট করবে, অ্যাডপ্ট করে নেবে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের মতো। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পরামর্শ এসছে যে সংবিধান সংস্কার কমিশনকে দায়িত্বটা দেয়া যায় কিনা, অথবা এই রকম অন্য কোনো কমিটি অথবা কমিশনকে দায়িত্ব দেয়া যায় কিনা যারা সকল রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে তাদের ফিডব্যাক নিয়ে মূল্যায়ন নিয়ে একটা ঘোষণাপত্র একটা ফরমান সরকারের পক্ষ থেকে ফরমালি জানাবেন জাতির উদ্দেশ্যে যে জুলাই আগস্টে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষাটা কি ছিল। এবং উপদেষ্টা মণ্ডলীর অনেকের সাথে আমাদের কথা বলে মনে হয়েছে তারা এই রাজনৈতিক দলগুলোর যে পরামর্শ এটাকে খুব যৌক্তিক মনে করেন। আমাদের পক্ষ থেকে আমরা আরেকটা কথা বলেছি, সেটা হচ্ছে এইটা সাইজে ছোট হওয়া দরকার, এটার কাঠামোটা আমাদের সবার একমত হওয়া দরকার, কারণ বড় ডকুমেন্টে দ্বিমতের সুযোগ বেশি আসবে। হিস্টোরিক্যালি আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, মেঘনা কার্টা থেকে শুরু করে স্বাধীনতার ঘোষণাপত্র এবং অন্যান্য যে হিস্টোরিক্যাল ডকুমেন্ট আছে সেটার মোতাবেক করে এটাকে ছোট করা দরকার। আর উপকরণের ব্যাপারে একমত হওয়া দরকার যে এই দলিলটাতে আসলে কি কি জিনিস থাকা উচিত। শব্দে, বাক্যে, ভাষায়, প্যারাগ্রাফের পার্থক্যর ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দল আকারে আমরা বোধ করছি আমাদের দায় হচ্ছে উপকরণের ব্যাপারে একমত হওয়া। এবং এবি পার্টির পক্ষ থেকে আমাদের কয়েকটা উপকরণ যেটা এই দলিলে থাকা উচিত বলে আমরা মনে করি সেগুলো বলেছি। প্রথমত বলেছি যে এই দলিলটাতে আমাদের এই জনপদের, এই বাংলার মানুষের শত শত বছরের যে লড়াইয়ের ইতিহাস আছে, গল্প আছে, আমার জীবনের যে অসংখ্য ত্যাগ কোরবানি আছে শত শত বছরের, এই গল্পগুলোকে এখানে অ্যাকনলেজ করা দরকার। সেটা আপনি 1757 পলাশী থেকে শুরু করেন, অথবা ব্রিটিশ বিরোধী আজাদির আন্দোলন থেকে শুরু করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পাকিস্তান রাষ্ট্র বানানো, 71-এর মুক্তির লড়াই, তারপরে 90, 2024, এই সবগুলো ঐতিহাসিক উপকরণকে এই দলিলের ভিতরে ইনক্লুড করা দরকার কোনো না কোনো ফর্মে। দ্বিতীয়ত হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে যারা 3 মাস ধরে অংশগ্রহণ করে চরম স্যাক্রিফাইস করেছেন তারা যেমন গুরুত্বপূর্ণ, এই আন্দোলনটাকে 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো যে ত্যাগ তিতিক্ষা এবং কোরবানির ভিতরে শাহাদাতের মধ্য দিয়ে এটাকে ধরে রেখেছেন তাদের অবদানকেও স্বীকার করতে হবে। যারা দেশে ছিলেন, বিদেশে ছিলেন, প্রবাসী শ্রমিক থেকে শুরু করে ব্লগাররা যারা ছিলেন, সবাই এই আন্দোলনে অসীম ত্যাগ করেছেন এবং অবদান রেখেছেন। আমরা কোনো অবদানকে যেন ছোট করে না দেখি, খাটো করে না দেখি। 16 বছরের আন্দোলন আর 3 মাসের আন্দোলন অথবা 3 সপ্তাহের আন্দোলন প্রত্যেকটা এই গণ অভ্যুত্থানের ফুয়েল আকারে কাজ করেছে। আমরা প্রস্তাব করেছি এই ঘোষণাপত্রে তার প্রত্যেকটা উপাদান যেন জড়িত থাকে। তৃতীয়ত বলেছি ঐক্যমতের প্রশ্ন,
যে উপকমিটির মাধ্যমে অথবা সরকারি কোনো কমিশনের মাধ্যমে যদি এটা অ্যাডপ্ট করা হয় তাহলে সকল রাজনৈতিক দল এবং অংশীজনরা মিলে একমতে আসা যাবে। কারণ হচ্ছে এই লড়াইয়ের গল্পটা একত্রে আমরা করেছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসাবে, ঠিক একইভাবে ঘোষণাপত্রটাও একত্রে আমাদের সবাইকে একমত হয়ে করা দরকার। এই ছিল আজকের আমাদের সারাংশ। প্রফেসর ইউনূস সাহেব খুবই আন্তরিকভাবে আমাদেরকে রিসিভ করেছেন। ছোটখাটো কিছু ইনফর্মাল যে দুর্বলতা ছিল সেগুলোর জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। আগামীতে রাজনৈতিক দলগুলোর সাথে আরও বেশি সমন্বয় কিভাবে করা যায়, কাজ করা যায়, একসাথে সবাইকে নিয়ে কিভাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা যায়, প্রফেসর ইউনূস সে ব্যাপারে ওনার দৃঢ়তা ব্যক্ত করেছেন এবং একসাথে কাজ করবার জন্য অঙ্গীকার করেছেন। এটা হচ্ছে আমাদের ছোট্ট ব্রিফিং। যদি কারো প্রশ্ন না থাকে, ধন্যবাদ সবাইকে। নাগরিক কমিটি আছে, নাগরিক কমিটি আছে তো চারটাতেই হারাই যাইতেছেন। মালিক কই, মালিক কই, রাখার সুযোগ নাই তো। চেষ্টা করছি গণতান্ত্রিক উত্তরণের পথ উত্তরণের জন্য আপু আছে, আরেকজন আছে, পরে যাবে। একজন একজন সামনে এসে বলেন, সবাইকে সামনে লাগাইতে গেলেই পড়বে ভাই। বলছে গিয়ে আমার হাতে কোনগুলো পড়ে যায় ভাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন গত 31শে ডিসেম্বর 2024 সালে আমরা জুলাই গণঅভ্যুত্থানে একটি ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিলাম। পরবর্তীতে আমরা দেখেছি যে এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে। গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে যখন আমরা দেখেছি যে সকল গণঅভ্যুত্থানের পক্ষ শক্তি একত্রিত হয়ে এই ঘোষণাপত্রটি দিলে সেটি আরো ভালোভাবে জাতির সামনে উপস্থাপন করা সম্ভব হবে, তখন আমরা সরকারকে এই ব্যাপারে চাপ দিয়েছি এবং পরবর্তীতে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন তারা গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে, ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র জারি করবেন। আমরা তাতে সম্মত হয়েছি। পরবর্তীতে 31শে ডিসেম্বর আমরা মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করি এবং 15 তারিখ, জানুয়ারির 15 তারিখ পর্যন্ত একটি আলটিমেটাম ঘোষণা করি। এই আলটিমেটাম চলাকালীন সময়ে আমরা সারা দেশে জুলাই ঘোষণাপত্রের দাবিতে এবং জনগণের মধ্য হতে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা, শ্রমিক, কৃষক থেকে শুরু করে আপামর ছাত্র জনতার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা তুলে আনার জন্য গণসংযোগ কর্মসূচি পালন করি। আমরা সারা দেশে বিভিন্ন জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের কাছে গিয়েছি। পরবর্তীতে 15 তারিখে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয় যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও গোষ্ঠীকে নিয়ে তারা আলোচনায় বসতে চান। যদিও আমরা 15 তারিখের মধ্যেই সরকার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করে ঘোষণাপত্র জারি করতে পারবেন বলে আশা করেছিলাম, কিন্তু পরবর্তীতে সরকারকে আমরা সেইভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই। তারপরেও তারা যেহেতু উদ্যোগ গ্রহণ করেছেন আমরা তাকে সাধুবাদ জানিয়েছি এবং আজকে যে আলোচনা গণঅভ্যুত্থানের অংশ যে সকল রাজনৈতিক দল ও গোষ্ঠী ছিল সেখানে এসেছি এবং আমাদের মতামত জানিয়েছি। এখানে প্রাণবন্ত আলোচনা হয়েছে, আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। গণঅভ্যুত্থানের সকল অংশীজন এবং রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটি জুলাই ঘোষণাপত্র জারি করা হবে, এটি এখন নিশ্চিত। পরবর্তী ধাপে আমরা আলোচনা করব এই জুলাই ঘোষণাপত্রে কি কি থাকতে পারে
এবং কি ধরনের বক্তব্য থাকলে সেটি জুলাইয়ে রাজপথে নেমে আসা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে যথাযথভাবে প্রতিফলিত করবে। এই ব্যাপারে আমাদের আলাপ আলোচনা জারি থাকবে। আমরা আশাবাদী অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো, আন্তর্জাতিকভাবে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিতে পারবো এবং বাংলাদেশ বৈপ্লবিক যে পরিবর্তনের ধারায় রয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে ধারায় বাংলাদেশের রাজনীতি উন্নীত হয়েছে, গণতান্ত্রিক উত্তরণের যে পথে বাংলাদেশ চলে এসেছে, সেই পথকে আমরা আরো সুদৃঢ় করতে পারবো, মসৃণ করতে পারবো এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের এই জুলাই ঘোষণাপত্র ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আরিফ সোহেল, সদস্য সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোনো ডেডলাইন দিচ্ছেন? নাসির ভাই কথা বলবে না? আচ্ছা, আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির সদস্য। প্রিয় সাংবাদিকবৃন্দ এবং দেশবাসী, আজকে আমরা সকল বাংলাদেশের অধিকাংশ দলগুলো আমরা এসেছে, কথা বলেছি এবং আমরা সকলে একসাথে একটি ঐক্যমতে পৌঁছেছি যে বাংলাদেশে আমরা একটি ঘোষণাপত্র হবে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন উনিও সম্মত হয়েছেন এবং অন্যান্য উপদেষ্টা যারা ছিলেন তারাও আজকে ছিলেন এবং তারা বলছে অতি দ্রুত সময়ের মধ্যেই কিছু পর্যালোচনা সহ এটা দ্রুতই পাবলিশড হবে এবং এর মধ্যে কিছু দৃষ্টিভঙ্গিগত এবং শাব্দিক কিছু চয়নে সকলের মধ্যে কিছু আলোচনার আরো প্রয়োজন এবং সেটার জন্য সবাই একটু সময় চেয়েছেন রাজনৈতিক দলগুলো মাননীয় উপদেষ্টার কাছে। মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে তাদেরকে সময় ক্ষেপণের যে বিষয়টা সেটা তো লক্ষ্য রাখতে বলেছেন যাতে এটাতে কাল বিলম্ব না হয়, আবারই খুব দ্রুত গতিত না হয়, একটা মাঝামাঝি সময় দিয়ে যাতে আমরা ঐক্যমতে পৌঁছে সুন্দর একটা জিনিস প্রকাশ করতে পারি সে বিষয়ে আমরা সবাই আজকে এখানে ঐক্যমত পোষণ করেছি এবং এটা দ্রুতই সবার সামনে আসবে। আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা সেই 31 তারিখের আগ থেকে ধৈর্য ধারণ করে যাচ্ছি এবং এখনো ধৈর্য ধারণ করছি। বাংলাদেশের সকল জনগণকে বলবো আপনারা আরো কিছু সময় ধৈর্য ধারণ করুন। বাংলাদেশ যদি গণতান্ত্রিক কোনো উপায়ে উত্তরণের পথে যেতে হয় এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয়। এজন্য বাংলাদেশের গণতান্ত্রিকামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, গণতান্ত্রিকামী যে মানুষগুলো রয়েছে যারা গত 15 বছরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই মানুষগুলোর সাথে বিশ্বাসঘাতকতা না করে গণতান্ত্রিকামী সকল দল মত পক্ষকে এই ঐতিহাসিক যে আমাদের দলিল ঘোষণাপত্র এটার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যাত্রার জন্য আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সবাইকে আহ্বান জানিয়েছি এবং তারা সেটাতে সম্মত হয়েছে। আশা করি তাদের এই যাত্রা একসাথে আমাদের অব্যাহত থাকবে ভবিষ্যতের বাংলাদেশে। আমরা সকলে একটি পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে রয়েছি। অনেকে ডেডলাইনের কথা এসেছে, স্পেসিফিক কোনো ডেডলাইন হয় নাই, তবে এটাতে সবাই সম্মত হয়েছে অনেক বেশি দেরিও নয় আবারই খুব তাড়াতাড়িও নয়, খুব দ্রুত সময়ের মধ্যেই সবার পর্যবেক্ষণ নিয়ে এটা প্রকাশ করা হবে। আপনাদের অংশগ্রহণটা কি ছিল এই যে ঘোষণাপত্রে? আপনাদের অংশগ্রহণটা কি ছিল ঘোষণাপত্র যেটা খসড়া তৈরি হয়েছে সেখানে? কি আমাদের অংশগ্রহণ এই ঘোষণাপত্রের জন্য সরকার যে খসড়া দিয়েছে সেই খসড়ার ব্যাপারে কিছু আমাদের কিছু অবজারভেশন দিয়েছি ঘোষণাপত্রের বিষয়ে, সকল দলে কিছু অবজারভেশন দিয়েছে এবং আমরা সকলে এটাতেও সম্মত হয়েছি। আরো যদি কারো অবজারভেশন থাকে তারা লিখিত রূপে সেটা পাঠিয়ে দিন। অনেকে মতামত দিয়েছে লিখিত রূপে প্রকাশ করতে বা এই আলাপ করতে রাজনৈতিক দলগুলো সে দেরি করছে, আসলে আপনারা কি বলবেন? আমরা তো এই জন্য শুরুতে বলছি আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ দিব। আমরা মনে করছি যে বাংলাদেশের এই বর্তমানে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে একটি ঐক্যের প্রয়োজন। সেই ঐক্যের জায়গাতে আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে সবাইকে গণতান্ত্রিক একটি প্রক্রিয়া যাত্রার জন্য ধৈর্য ধারণ করছি, কিন্তু আমরা আমাদের এই ধৈর্যকে কেউ সুযোগ বা যদি অপচেষ্টা করার লিপ্ত হয় আমরা মনে করি তাদেরও আগামীতে ফেসিবাদী ব্যবস্থার যে লড়াই রয়েছে সেখানে তারা ক্ষতিগ্রস্ত হবে। এজন্য হলো